নমস্কার বন্ধুরা, আমি সৌরিন। আর আজকে আপনাদের জন্য আমি ডিসি সিরিজ থেকে ম্যান অফ স্টিল সিনেমাটির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি। আর এই এক্সপ্লেনেশনটির পরে আপনাদের সমস্ত পছন্দের হিরো স্টোরিগুলোর মধ্যে এই স্টোরিটিও একটি স্থান পাবে। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমাটি শুরু হয় আমাদের পৃথিবী থেকে হাজার হাজার মাইল দূরের একটি প্ল্যানেট থেকে, যার নাম ক্রিপ্টন। আর এইখানকার গতিবিধি একেবারে আমাদের প্ল্যানেটের থেকে আলাদা। সেখানে একজন মহিলা একটি বাচ্চার জন্ম দিচ্ছিল, আর সেইখানে তার স্বামীও চলে আসে, যার নাম জরেল ছিল। সেইখানে বাচ্চাদের টেস্ট টিউবে করে জন্ম দেওয়া হতো, আর তাদের জন্মের পরেই তাদের ফিউচারের সিদ্ধান্ত নিয়ে নেওয়া হতো যে তারা সায়েন্টিস্ট হবে না সৈনিক হবে। কিন্তু এই বাচ্চাটি দুটো মানুষের মিলিত হওয়ার ফলে জন্মেছিল, আর তার নাম রাখা হয় কার্ল, এবং তাদের বংশের নাম ছিল এল, আর সেই কারণে তার নাম হয় কার্ল এল। ক্রিপ্টন গ্রহটি এবার নষ্ট হতে যাচ্ছিল, কারণ সেই গ্রহের কোর একেবারে নষ্ট হয়ে গেছিল। সেই কারণে বেশি দিন আর সেই গ্রহ টিকে থাকবে না। তখনই জরেল সেই গ্রহের উঁচু পদের লোকেদের কাছে গিয়ে বলে যে ক্রিপ্টন এবার ধ্বংস হতে চলেছে, সেই কারণে আমি চাই যে আপনারা কডেক্সটিকে আমার হাতে দিয়ে দিন। তখনই সেখানে একটি সৈন্য চলে আসে, যার নাম জর্জ ছিল। জরেল আর জর্জ এক সময় বন্ধু ছিল, এমনকি তাদের চিন্তা ভাবনাও ম্যাচ করত। তারা দুজনেই চাইতো যে এই ক্রিপ্টনে থাকা সমস্ত মানুষদের তারা সুরক্ষিতভাবে রাখতে পারে। কিন্তু এইখানে তাদের একটি মতের বিভেদ ছিল। জরেল চাইতো যে তারা ক্রিপ্টনটিকে একটি অন্য জায়গায় শিফট করবে, কিন্তু জর্জ চাইতো যে এই ক্রিপ্টনটিকে যেখানে শিফট করা হবে সেইখানে শুধু তারাই বেঁচে থাকবে, মানে ক্রিপ্টানিয়ানরাই শুধু থাকবে। এরপরেই তারা যখন জানতে পারে যে জর্ডের চিন্তা ভাবনা একেবারে ঠিক পথে যাচ্ছে না, তখনই তারা জর্ডকে আটকানোর চেষ্টা করে। কিন্তু জর্ড তার বন্দুক দিয়ে তাদের উপর আক্রমণ করে, আর এরপরেই জরেল এবং জর্ডের মাঝে একটি যুদ্ধ হয়। আর এরপরেই জরেল সেখান থেকে পালিয়ে যায়, আর চেঁচিয়ে তার একটি ড্র্যাগন হারাকাকে ডাকে, আর তার সাথে সে সেখান থেকে বেরিয়ে পড়ে। সে সেখান থেকে পালিয়ে গিয়ে পৌঁছায় কর্ডেক্সটির সামনে। আর এই ক্রিপ্টন গ্রহতে যত বাচ্চারা জন্মাতো তার পিছনে এই কর্ডেক্সের অনেক বড় একটি ভূমিকা রয়েছে। আর এই কর্ডেক্সের ভেতরে ক্রিপ্টন গ্রহর সম্বন্ধে অনেক কিছু তথ্য রয়েছে। আর জরেল সেইটাকে সেখান থেকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই জর্জ সেটা বুঝতে পেরে সেখানে চলে আসে আর জরেলের উপর আক্রমণ করতে শুরু করে। কিন্তু জরেল তার ফ্লাইং স্কিলের মাধ্যমে সেখান থেকে পালাতে সক্ষম হয়, আর পালিয়ে তার বাড়িতে চলে আসে। আর এসে তার স্ত্রী লারার সাথে কথা বলে যে তুমি কি সেই গ্রহটি খুঁজে পেয়েছো? তখনই লারা বলে যে হ্যাঁ, আমি সেই গ্রহটি খুঁজে পেয়ে গেছি, আর সেইটা আমাদের বাচ্চার জন্য খুবই ভালো হবে। জরেল নিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার নাম কিলিক্স ছিল, তার মাধ্যমে কর্ডেক্সটিকে পুরোপুরি নিজের ছেলের ডিএনএর সাথে ম্যাচ করিয়ে দেয়। আর তারপরে সে বলে যে এই বাচ্চাটি আমাদের স্বপ্ন সফল করবে, আর তাকে এবার এখান থেকে যেতে হবে, কারণ এই গ্রহটা এবার শেষ হতে বসেছে। কিন্তু তখনই লারা বলে যে আমাকে একবার শেষবারের মতন আমার বাচ্চাটিকে দেখে নিতে দাও, কারণ তার মুখ থেকে প্রথম মা শব্দটি আমি আর শুনতে পাবো না, তার প্রথম পায়ে হাঁটা সেটাও আমি চোখে দেখতে পাবো না। কিন্তু তখনই জরেল বলে যে এই বাচ্চাটি জন্ম একটি মহান কর্মের জন্য হয়েছে, আর তাকে এবার এখান থেকে যেতেই হবে। আর তারপরেই তারা সেই বাচ্চাটিকে একটি স্পেসশিপের মধ্যে ঢুকিয়ে দেয়। কিন্তু তখনই সেখানে জর্জ চলে আসে, আর জরেলের থেকে সেই কর্ডেক্সটি ফেরত চায়, কিন্তু কর্ডেক্স তাকে ফেরত দিতে মানা করে দেয়। আর তখনই তাদের মাঝে আবার একটি যুদ্ধ লেগে যায়। সে বলে যে আমাদের চিন্তা ভাবনা তো একটি, কিন্তু দুজনের পথ চলার রাস্তা একেবারেই আলাদা। আর তারপরেই জরেলকে মেরে ফেলে। আর সে যখন সেই স্পেসশিপটির কাছে এসে পৌঁছায়, সে দেখতে পায় যে সেই স্পেসশিপটি অনেকটা দূরে চলে গেছে। আর তারপরে সে অন্য একটি স্পেসশিপকে সেইটার উপরে আক্রমণ করতে বলে। আর তখনই আমরা দেখতে পারি যে আবার অন্য একটি স্পেসশিপ সেই স্পেসশিপটিকে নষ্ট করে ফেলে, আর সেইটাকে সেই ক্রিপ্টন গ্রহর উঁচু পদের লোকেরা পাঠিয়েছিল। আর তারপরেই তাদের বিরুদ্ধে চুরি আর বেইমানির জন্য সাজা শোনানো হয়। আর তারপরেই সেই সৈন্যদের ক্রায়োজেনিক স্লিভ একটি ফ্যান্টম সেলে পাঠিয়ে দেওয়া হয়, আর সেইখানে তারা হাজার হাজার বছর ধরে জমে থাকবে। আর জর্জ এই বিষয়টাতে ভীষণ রেগে যায়। সে বলে আমি যখন ফেরত আসবো তোমাদের সকলকে মেরে ফেলবো, আর ওই কোডেক্সটি ছিনিয়ে নিয়ে একটি অন্য জগৎ গড়ব। অন্যদিকে কার্লেলের স্পেসশিপ পৃথিবীর মধ্যে প্রবেশ করে, আর সেই ক্রিপ্টন গ্রহটি এবার ধ্বংস হতে শুরু করেছিল। লারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ধ্বংসটি দেখতে পারছিল, আর কিছুক্ষণের মধ্যেই সেই ক্রিপ্টন গ্রহটি ধুলোয় মিশে যায়। এরপরে সিন শিফট হয় গল্পের প্রেজেন্ট টাইমে, যেখানে আমরা দেখতে পারি ক্লার্ক কেন্টকে, আর তাকে আমরা সুপারম্যান নামে চিনি।
চিনি। সে একটি নৌকায় মাছ ধরার কাজ করত, আর তখনই সেখানে খবর আসে যে পাশের একটি পেট্রোল অফশোরে আগুন লেগে গেছে আর অনেক লেবার সেখানে ফেঁসে রয়েছে। তাদের সাহায্যের জন্য সেখানে কেউ আসে না, কিন্তু তখনই সুপারম্যান উড়ে সেখানে সাহায্যের জন্য পৌঁছে যায় আর সেইখানকার দরজা ভেঙে তাদেরকে বের করার চেষ্টা করে। আর তখনই সেখানে গভর্নমেন্টের একটি হেলিকপ্টার চলে আসে আর এক এক করে তারা তাদেরকে সেখানে ওঠানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে একটি জ্বলন্ত টাওয়ার পড়তে শুরু করে আর সুপারম্যান তার সুপার পাওয়ার দিয়ে সেই টাওয়ারটিকে সেইখানেই আটকে নেয়। আর তার ফলে সেখান থেকে সেই হেলিকপ্টারটি তো বেরিয়ে যায়, কিন্তু সেই অফশোরটি একেবারে ধ্বংস হয়ে যায়। আরেকটি ব্লাস্টের পরে সে জলে গিয়ে পড়ে এবং তারপরেই তার সব পাস্টের কথা মনে পড়ে। ছোটবেলায় সুপারম্যান যখন ক্লাসে থাকতো আর তার টিচার যখন তার সাথে কথা বলতো, সে কিছুই বুঝতে পারতো না, কারণ তার কাছে সুপার পাওয়ার ছিল। সে সকলের শরীরের আর পার দেখতে পেত আর আশেপাশের আওয়াজ তার কানে অনেক জোরে আসতো। সে সব কিছু ভালোভাবে দেখতে পারতো, শুনতে পারতো এবং অনুভব করতে পারতো। এই জিনিসগুলো তাকে পাগল করে দিচ্ছিল আর সে সেই জন্য পালিয়ে সেই স্কুলের একটি স্টোর রুমে গিয়ে বসে। আর তারপরেই সেই স্কুলের টিচার তার মাকে ডাকে এবং তার মায়ের নাম ছিল মার্থা কেন্ট। মার্থা এসে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি নিয়ে এত চিন্তিত হয়ে আছো। তখনই ক্লার্ক বলে যে এই পৃথিবীটা অনেক বড়। এরপরেই তার মা বলে যে তুমি এই পৃথিবীটাকে ছোট মনে করো, এইটাকে একটি আইল্যান্ডের সমান ভাবো আর সেইখানে তুমি শুধু আমার কথাটিকে শোনার চেষ্টা করো। তুমি যখন শুধু আমার আওয়াজের ওপর ফোকাস করবে তখন দেখবে আর বাদবাকি আওয়াজগুলো শান্ত হয়ে গেছে আর তোমার সব কিছু নর্মাল মনে হবে। আর তারপরে ক্লার্ক বাইরে এসে তার মাকে জড়িয়ে ধরে। এরপরে গল্পটি আবার প্রেজেন্টে ফিরে আসে, যেখানে সুপারম্যান কারোর কাপড় চুরি করে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। আর তখনই সে সেখানে একটি স্কুল বাস লক্ষ্য করে আর সেইটাকে দেখেই তার ছোটবেলাকার আর একটি কথা মনে পড়ে যায় যে সে যখন স্কুল বাসে ছিল তখন সেখানে পিট নামের একটি ছেলে তাকে খুব জ্বালাতন করছিল আর সেইখানে বসে থাকা একটি মেয়ে তাকে জ্বালাতন করতে মানা করে। আর তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি যে সেই স্কুল বাসটির অ্যাক্সিডেন্ট হয় আর সেটা একটি নদীতে গিয়ে পড়ে। পুরো বাসটি জলের ভেতরে ডুবে যাচ্ছিল আর তখনই সুপারম্যান তার শক্তি দিয়ে সেই বাসটিকে জল থেকে বাইরে বের করে আনে। প্রথমে তো কেউ বিশ্বাসই করতে পারছিল না যে ক্লার্ক এই জিনিসটি করলো কি করে। আর তারপরেই সে জলে ঝাঁপিয়ে পড়ে আর এরপরেই সে পিটারকে বাঁচিয়ে পাড়ে নিয়ে এসে তোলে। আর এইটা দেখে সবাই খুবই ঘাবড়ে যায়। আর তারপরেই পিটের মা বাবা এসে পৌঁছায় ক্লার্কের মা বাবার কাছে। তার মা বাবার নাম ছিল মার্থা কেন্ট এবং জনাথন কেন্ট। তারা এসে ক্লার্কের মা বাবাকে বলে যে আপনাদের বাচ্চার কাছে অসীম শক্তি রয়েছে, তো আপনারা তাকে লোকাতে কেন চাইছেন। তখনই তার বাবা বলে যে ও যেরকম আছে সেটাই ঠিক আছে, আপনারা হয়তো কোনো স্বপ্ন দেখে ফেলেছেন। ক্লার্ক বাইরে বসে এই সব কথা শুনছিল আর তখনই জনাথন বাইরে তার ছেলের কাছে আসে আর ক্লার্ককে বলে যে এই পৃথিবীটি এখনো তৈরি হয়নি, পৃথিবীর মানুষেরা যেটাকে বুঝতে পারে না সেটার থেকে তারা ভয় পায়, আর তোমার এই শক্তিগুলো তারা কোনোদিন বুঝবে না, আর এইগুলো যদি তারা দেখতে পায় তারা তোমাকে এইখান থেকে আলাদা রাখবে। আর পরবর্তীকালে এমন একটি সময় আসবে যখন তুমি খুবই একা হয়ে পড়বে, আর সেই কারণেই আমি চাই যে তুমি বাকি লোকদের মতন নর্মালি মিলেমিশে থাকো। আর পরবর্তীকালে এমন একটি সময় নিশ্চয়ই আসবে যখন এই পৃথিবী তোমাকে তোমার মতন করে মানিয়ে নেবে। এরপরে দেখানো হয় যে ক্লার্ক একটি হোটেলে ওয়েটারের কাজ করত আর সেইখানেই কিছু সৈনিক আসে আর তারা কথা বলতে শুরু করে যে আন্টার্কটিকার সমুদ্রের ভেতরে তারা কিছু স্পেসশিপ পেয়েছে আর সেইটা প্রায় 20 বছর পুরনো, আর ভগবান জানে সেটা কোথা থেকে এসেছে, আর ওইটা নিয়ে আমাদের ইনভেস্টিগেশন করতে হবে। আর এরপরেই সুপারম্যান সেখান থেকে বেরিয়ে পড়ে আর এরপরেই সিন শিফট হয় আর আমরা অ্যান্টার্কটিকাতে একজন নিউজ রিপোর্টারকে দেখতে পারি যার নাম লুইস লিন ছিল, আর বলে যে আমি প্ল্যানেট ল্যান্ড নামের একটি নিউজ চ্যানেল থেকে এসেছি। এইখানে এমন কিছু একটি হচ্ছে যেটা সম্পর্কে সরকার এবং মানুষজনের জানার প্রয়োজন রয়েছে, কিন্তু সেখানকার জেনারেল তাকে মানা করে দেয় আর বলে যে এইখানে এমন কিছুই হচ্ছে না। কিন্তু লেন খুবই উৎসাহিত ছিল সেই অ্যান্টার্কটিকার ভেতরে খুঁজে পাওয়া স্পেসশিপটির ব্যাপারে, আর তারপরেই সে রাত্রিবেলা ফটো ক্লিক করার জন্য বেরিয়ে পড়ে এবং ফটো তোলার সময় সে তার ছবির মধ্যে একটি আকৃতি দেখে আর সেইটা ক্লার্ক কেন্ট ছিল। আর তখনই সে ভাবে যে এত রাতে এত অল্প জামা কাপড় গায়ে সে এইখানে কেন ঘুরছে, আর সে তার পিছু নিয়ে নেয়। আর তারপরেই আমাদের দেখানো হয় সুপারম্যানকে, যে তার চোখের লেজারের মাধ্যমে একটি বড় পাহাড়কে গলিয়ে তার আগে যায়, আর সেইখানে যাওয়ার পর সে একটি বড় স্পেসশিপ দেখতে পারে আর তার ভেতরে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করে। তার গলায় একটি কমান্ড কি ছিল
আর তার বাবাই সেটা তার সাথে পাঠিয়েছিল। আর সে যখন লক্ষ্য করে যে সেইটার আকৃতি একেবারে এই স্পেসশিপের আকৃতিটির সাথে মিলে যাচ্ছে, তখনই সেইটার ভেতরে সে সেই কিটিকে এন্টার করে। আর এন্টার করার পরেই কার্ল তার বাবার ছবি দেখতে পায়। সে বলে যে আপনি কে, আর আমি এখানে কি করে পৌঁছালাম? আর তখনই জরেল বলে যে আমি তোমার আসল বাবা। সে বলে যে আমরা সকলে ক্রিপ্টনে থাকতাম, কিন্তু সেইটা ধ্বংসের মুখে চলে এসেছিল, কারণ সূর্যের জোর অনেক কমে গেছিল আর সেই গ্রহের কোর একেবারে নষ্ট হয়ে গেছিল। আমি এক সময় সেই ক্রিপ্টন গ্রহের সায়েন্টিস্ট ছিলাম, আর সেইখানকার বাচ্চারা কোডেক্সের ফলে জন্ম হতো। তাদের জন্মের আগেই এটা ডিসাইড করে নেওয়া হতো যে তারা বড় হয়ে কি হবে। আর সেইখানে একজন সৈন্য ছিল যার নাম জড, আর সে এই কডেক্সটিকে হাতাতে চাইতো। সে একটি নতুন দুনিয়া গড়তে চাইতো, আর সেই দুনিয়ার সমস্ত লোকেদের মেরে ফেলবে যারা সেখানে এক্সিস্ট করতো। আর আমি তার আগেনস্টে ছিলাম, আর সেই কারণেই আমি তোমার ডিএনএ এর সাথে সেই কডেক্সটিকে মিলিয়ে দিয়েছি, আর তোমাকে সেইটার সাথে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। আর তারপরে সে বলে যে তুমিই হচ্ছে আমাদের একমাত্র আশা এবং ভরসা। আর সে তাকে একটি কস্টিউম দেয় যেটার মধ্যে এস লেখা ছিল। ক্রিপ্টন গ্রহ সমস্ত লোকেদের কাছে এরকমই একটি কস্টিউম থাকতো যেটার মধ্যে এস লেখা থাকতো, আর সেই এস এর মানে ছিল হোপ, মানে আশা। আর তার পিছু করতে করতে সেখানে লিনও পৌঁছে যায়। আর সে যখন সেখানে পৌঁছায়, সেখানকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার উপর আক্রমণ করে দেয়, আর সুপারম্যান তখনই সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। আর পরের দিনকে আমরা দেখতে পারি যে সে লিনকে সেখানেই ছেড়ে সেই স্পেসশিপের সাথে সেখান থেকে বেরিয়ে পড়ে। লিনের জন্য একটি হিরো হয়ে সেখানে সে পৌঁছেছিল, আর তারপরেই সে সিদ্ধান্ত নিয়ে নেয় যে এই খবরটি সে এবার কাগজে ছাপবে। আর তারপরে সে তার সিনিয়র রিপোর্টারের সাথে গিয়ে কথা বলে। সে বলে যে আমি এমন একটি খবর পেয়েছি যেটা এই পৃথিবীকে হিলিয়ে দিতে পারে। আমি এমন একটি মানুষকে খুঁজে পেয়েছি যে আমাদের থেকে একেবারে আলাদা। আর তখনই সেখানকার রিপোর্টার বলে যে আমি এই খবরটা ছাপবো না, কারণ পৃথিবীর মানুষেরা এখনো এইটার জন্য প্রস্তুত নয়। তারা মনে করতে শুরু করবে যে আমাদের মাঝেই এলিয়েন্সরা রয়েছে, আর এইটা আমাদের এবং আমাদের টিমের জন্য ক্ষতিকারক হতে পারে। আর সেই কারণেই যতটা সম্ভব তুমি এই খবর থেকে দূরে থাকো। কিন্তু লিন এই খবরটি ছাপতে চাইতো, আর সেই কারণে সে একটি অন্য রিপোর্টারের সাথে গিয়ে কথা বলে। সে বলে যে আমার কাছে কিছু ফ্যাক্টস আছে যেটা আমি সেই আর্কটিক থেকে পেয়েছি, আর আমি চাই তুমি এইগুলোকে ছেপে দাও এবং রেডিওতেও বলো। এরপরেই আমাদের দেখানো হয় সুপারম্যানকে, যে এবার নিজের পরিচয় খুঁজে পেয়ে গেছে, আর সে এবার এই পৃথিবীর জন্য প্রস্তুত হয়ে গেছে। সে উঁচু উঁচু ঝাঁপ মারে আর ওড়ার চেষ্টা করে, আর উড়তে উড়তে সে একটি বড় বরফের পাহাড়ে ধাক্কা খেয়ে পড়ে যায়। আর তারপরেই তার মনে পড়ে তার বাবার কথা। তার মনে পড়ে যে তার বাবা তাকে বলেছিল তুমি সব থেকে আলাদা আর সব থেকে স্পেশাল, তুমি কোনো কিছুকে ভয় পাবে না, তোমার সামনে অনেক চ্যালেঞ্জেস আসতে চলেছে, আর সব কিছুর জন্য তুমি তৈরি, এখানকার সূর্য তোমাকে শক্তি দেবে। আর এরপরেই আমরা দেখতে পারি যে সুপারম্যান পুরো জোর লাগিয়ে একটি ঝাঁপ লাগায়, আর সেখানকার মেঘ চিরে সে আকাশের পথে উড়ে যায়। আর এরপরেই জন্ম হয় একজন নতুন সুপারম্যানের। এরপরেই সিন শিফট হয় লিনের উপর, যে সেই সুপার হিরোর উপরে একটি পুরো স্টোরি বানাতে চাইছিল। আর সে পৌঁছে যায় তার বাড়িতে, যেখানে সে ক্লার্ক কেন্টের মা মার্থা কেন্টের সাথে দেখা করে। আর সেইখান থেকেই সে সেই কবরের সামনে গিয়ে পৌঁছায় যেখানে জনাথন কেন্টকে কবর দেওয়া হয়। আর তখনই সেখানে এসে পৌঁছায় ক্লার্ক কেন্ট, আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমার পিছু করতে করতে এইখান অব্দি কেন এসেছো। আর তখনই লিন বলে যে আমি জানি তোমার মধ্যে একটি অদ্ভুত শক্তি রয়েছে, আর সেইটার ফলে তুমি পৃথিবীকে বাঁচাতে পারো, তো তুমি কেন ওই পৃথিবীর থেকে লুকিয়ে বেড়াচ্ছ, কেন তাদের সামনে আসতে চাইছো না। আর তারপরে সে তার পাস্টের একটি কথা বলে। একবার যখন সে তার পরিবারের সাথে গাড়িতে বসে যাচ্ছিল, তখনই ক্ষেতের মাঝখান থেকে হঠাৎ একটি ঝড় উঠে আসে। সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাতে থাকে, কিন্তু তাদের কুকুরটি সেই গাড়ির মধ্যেই থেকে যায়। তখনই জনাথন বলে যে তোমরা এইখানেই দাঁড়াও, আমি হ্যাংকে নিয়ে আসছি। সে গিয়ে হ্যাংকে বাঁচায়, কিন্তু ততক্ষণে সেই ঝড়টি তার গাড়ির কাছাকাছি এসে গেছিল। আর ক্লার্ক যদি চাইতো সে তার বাবাকে বাঁচাতেই পারতো, সে তাকে বাঁচানোর জন্য এগোতেই যাচ্ছিল, কিন্তু তখনই জনাথন তাকে হাত দেখিয়ে আটকে দেয়। আর সে বলে যে তুমি আমাকে বাঁচিও না, কারণ এই পৃথিবী এখনো তোমার এই শক্তি দেখার জন্য প্রস্তুত নয়। আর তারপরেই সেই ঝড় জনাথনকে উড়িয়ে নিয়ে চলে যায়। আর ক্লার্ক কেন্ট সেই দৃশ্য দেখে খুব চেঁচাতে থাকে।
আর এরপরেই সে বলে যে আমার এই শক্তি লোকানোর পিছনে আমার বাবার বলিদান রয়েছে। কিন্তু তখনই লুইস লেন বলে যে তুমি মানুষকে বাঁচানোর তোমার এই স্বভাব থেকে কোনোদিন সরতে পারবে না। যখন কেউ বিপদের মধ্যে থাকবে তুমি নিজের থেকেই তাদের বাঁচাতে চলে আসবে। এরপরেই সে তার মা মার্থার সঙ্গে দেখা করতে আসে, আর মার্থা যখন তাকে দেখতে পায় সে তাকে জড়িয়ে ধরে। আর সুপারম্যান বলে যে মা, আমি আমার পরিচয় খুঁজে পেয়ে গেছি। সে বলে যে আমি সবকিছু জানতে পেরে গেছি, যে আমার আসল বাবা কে আর আমার আসল পরিচয়টাই বা কি, আমি কোথা থেকে এসেছি, এই সব কিছু আমি এবার জেনে গেছি। তার মা এইসব শুনে খুবই খুশি ছিল, কিন্তু সে চাইতো না যে তার ছেলে তাকে ছেড়ে সেখান থেকে চলে যাক। কিন্তু তখনই ক্লার্ক তার মন পড়ে নেয়, আর সে বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমায় ছেড়ে এখান থেকে কোথাও যাব না। আর এই সিনটি সত্যি ভীষণ ইমোশনাল ছিল। এরপরে মিলিটারি ফোর্সেরা জানতে পারে যে তাদের স্যাটেলাইটের মধ্যে তারা কিছু অদ্ভুত ছবি দেখতে পায়। কিছু বড় বড় স্পেসশিপ আমাদের গ্রহের দিকে এগিয়ে আসছিল, আর তার কিছুক্ষণ পরেই সেখানকার সমস্ত লাইট চলে যায়, আর পৃথিবীর সমস্ত টেলিভিশনের মধ্যে শুধু একটি টেলিকাস্ট আসছিল, ইংলিশ লোকেদের কাছে ইংলিশ ভাষায়, চাইনিজ লোকেদের কাছে চাইনিজ ভাষায়, আর তেমনি স্পেনের লোকেদের কাছে স্প্যানিশ ভাষায়। মানে প্রত্যেকটি দেশের মানুষদের কাছে তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে সেই টেলিকাস্টটি আসছিল। সেখানে তারা বলে যে আমাদের গ্রহের একটি বাসিন্দা আপনাদের গ্রহে আপনাদের মাঝে বহু বছর ধরে রয়েছে, আর আমরা তাকে খুঁজতে আসছি। আপনারা যদি আপনাদের জীবন বাঁচাতে চান তাহলে আমাদের গ্রহের সেই বাসিন্দা যার নাম কার্লেল, তাকে আমাদের হেফাজতে দিয়ে দিন। আর সেইখানেই সেই টেলিকাস্টটি বন্ধ হয়ে যায়। আর পরের দিন এই বিষয়টা নিয়ে গোটা পৃথিবীতে হুলস্থুল লেগে যায়। তারা চিন্তাতে পড়ে যায় যে এই কার্লেল নামের মানুষটা আসলে কে, আর যদি সে এলিয়েনই হয়ে থাকে তাহলে এত বছর ধরে সে আমাদের মাঝে কি করে রয়েছে। আর সেইখানে সেই চ্যানেলের হেড, যে কখনো লুইস লেনের থেকে তার ব্যাপারে শুনেছিল, সে সেই সমস্ত খবর টিভিতে ছড়িয়ে দেয়। আর তখনই সেখানে মিলিটারি ফোর্স FBI এর সাথে লুইস লেনকে ধরবার জন্য গিয়ে পৌঁছায়। আর অন্যদিকে সুপারম্যান বুঝতে পেরে যায় যে তার লোকেরা তাদেরকে ধরতে চলে এসেছিল, আর সে জডই ছিল। আর এরপরেই সে একটি চার্চে পৌঁছায়, আর সেখানকার একটি ফাদারের সাথে সে কথা বলতে লাগে। সে বলে টিভিতে যে এলিয়েনের কথা চলছে সেই এলিয়েনটি আসলে আমি, তাহলে আমি কি আমাকে তাদের হেফাজতে দিয়ে দেব? আর সেখানকার ফাদার বলে যে এইটা সম্পূর্ণভাবে তোমার উপরে নির্ভর করছে। কিন্তু কার্ল বলে আমি যদি ধরা দিয়ে দিই তাহলে এই পৃথিবীর লোকেদের ভরসা ভেঙে যাবে যে তাদের মাঝেই একটি এলিয়েন তাদের রূপ নিয়ে রয়েছে। আর তখনই সেখানকার ফাদার একটি দামি কথা বলে যে মানুষের বিশ্বাসের পরিচয় প্রথমে দেখা হয়, আর সেইটার কনসিকুয়েন্সেস এর ব্যাপারে পরে ভাবা হয়। আর তারপরেই সুপারম্যান সিদ্ধান্ত নেয় যে সে US মিলিটারির কাছে যাবে এবং তাদের কাছে সে নিজেকে সারেন্ডার করে দেবে। মিলিটারি ফোর্স সুপারম্যানকে হ্যান্ডকাফ পরিয়ে তাকে একটি রুমে নিয়ে যায়, আর সেইখানে তার ইন্টারোগেশন চলছিল, আর তার সামনে বসেছিল লুইস লেন। তখনই লুইস জিজ্ঞাসা করে যে এই এস এর মানেটা কি। তখনই সুপারম্যান বলে যে আমাদের গ্রহে এই এস এর মানে হলো হোপ। আর কাঁচের ওপারে বসে থাকা সমস্ত মিলিটারি লোকেরা তাদের কথাবার্তা শুনছিল। কিন্তু তখনই সুপারম্যান বলে ওঠে যে আপনারা যে এখানে রয়েছেন সেটা আমি অনেকক্ষণ আগেই বুঝতে পেরেছি, আর আসলে আমি এই জায়গাটির আর পার দেখতে পাচ্ছি, আর তার সাথে আমি আপনার পকেটে রাখা ID কার্ডটাও দেখতে পাচ্ছি, আর সেখানে আপনার নামটা আমি পরিষ্কারভাবে পড়তে পারছি, আর তার সাথে সাথে আপনার পকেটে আপনার হাফ খাওয়া টফিটাও পড়ে রয়েছে, আর আমি সবকিছু দেখতে পাচ্ছি। আর আপনাদের আমার উপরে এত কড়া ইন্টারোগেশন করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তখনই সেই মিলিটারি ফোর্সের লোকেরা বলে যে তুমি একটা এলিয়েন, আর তুমি যখন তখন আমাদের যা কিছু করে ফেলতে পারো, আর এমনটাও হতে পারে যে তোমার মাধ্যমে আমরা ইনফেক্টেড হয়ে যেতে পারি। তখনই সুপারম্যান বলে যে আমি আপনাদের মাঝেই এই পৃথিবীতে 33টি বছর ধরে রয়েছি, আর এই সময়ের মধ্যে আমার মাধ্যমে কেউ ইনফেক্টেড হয়নি, আর সেই কারণে আপনাদের আমার কাছ থেকে ভয় পাওয়ার মতন কোনো কিছুই নেই। আপনারা আমার উপরে বিশ্বাস করে সেই এলিয়েন্সদের হাতে আমাকে তুলে দিতে পারেন। আর তখনই সেই মুহূর্তটা এসে পড়ে যখন সুপারম্যান সেই এলিয়েনদের কাছে নিজেকে সঁপে দেয়। তখনই সেখানে একটি স্পেসশিপ এসে নামে, আর সেখান থেকে দুজন সৈনিক নেমে আসে। একজনের নাম ছিল ফিওরা আর একজনের ড্যানি। আর তারপরেই তারা সুপারম্যানকে তার সাথে নিয়ে যায়। কিন্তু তখনই তাদের একটি সৈনিক এসে বলে যে আমাদের সাথে আমরা এই মেয়েটিকেও নিয়ে যাব। কিন্তু তখনই US মিলিটারি বলে যে তুমি তোমাদের এলিয়েনকে ফেরত চেয়েছিলে আর আমরা সেটাকে দিয়ে দিয়েছি। আর তখনই ফিওরা বলে যে আমরা এই মেয়েটিকেও নিয়ে যেতে চাই, আর তোমরা যদি একে না দাও তাহলে আমি এই কথাটি জেনারেল জডকে জানিয়ে দেবো। আর তখনই লিন সেই সিচুয়েশনটি বুঝতে পেরে ফিওরার সাথে চলে যায়, আর তারপরেই তারা স্পেসশিপে করে সেখান থেকে উড়ে যায়। আর তারপরেই ফিওরা লেনকে এমন একটি চেম্বারে বন্ধ করে দেয় যে সেইখানে কেউ ছিল না। আর তারপরেই জড এসে পৌঁছে
পৌঁছায় সুপারম্যানের কাছে। আর সুপারম্যান সেই স্পেসশিপে দাঁড়িয়ে নিজেকে খুবই উইক ফিল করছিল। সে নিঃশ্বাস নিতে পারছিল না, এমনকি সে কাশতে শুরু করেছিল, আর কাশতে কাশতে তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। তখনই জর্ড বলে যে তুমি পৃথিবীতে থাকতে থাকতে একেবারে কমজোর হয়ে পড়েছ। তুমি তোমার স্ট্রেংথের ব্যাপারে কিছুই জানো না। তুমি জানোই না যে আসলে তুমি কে। তুমি ক্রিপ্টন থেকে এসেছো, আর ক্রিপ্টন এই পৃথিবী থেকে বহু বহু যুগ এগিয়ে। আর আমি চাই যে আমি এই পৃথিবীতে আবার ক্রিপ্টনকে আনবো, আর সেইটাতে তুমি আমায় হেল্প করবে। এবার তুমি আমায় বলো যে কর্ডেক্সটি কোথায়, যেটা তোমার বাবা তোমার সাথে এই পৃথিবীতে পাঠিয়েছিল। তখনই সুপারম্যান বলে যে তার কাছে কোনো কর্ডেক্স নামের জিনিস নেই। তখনই জর্ড বলে যে তোমার বাবাও ঠিক এই ভুলটাই করেছিল। আর সুপারম্যান তখনই তাকে প্রশ্ন করে যে তুমি কি আমার বাবাকে মেরেছো? আর জর্ড তখনই বলে যে হ্যাঁ, আমি তোমার বাবাকে মেরেছি, আর তুমি যদি আমাকে কর্ডেক্সের ব্যাপারে ইনফরমেশন না দাও তাহলে আমিও তোমাকে তোমার বাবার মতন মেরে ফেলবো। এই দুনিয়াটি খুবই ভালো, আর এইখানে আমি আমার ক্রিপ্টন তৈরি করব। মানুষের হাড়ের ওপরে একটি নতুন জগৎ গড়ে উঠবে, সেটার নাম হবে ক্রিপ্টন। লেনকে যখন তারা সেই চেম্বারে বন্ধ করে তার আগেই সুপারম্যান সেই কমান্ড কিটিকে তার হাতে দিয়ে দিয়েছিল। আর তখনই লেন সেখানে একটি ছোট চিহ্ন দেখতে পারে, যেটা একেবারে সেই কমান্ড কি এর মতন দেখতে ছিল। আর সে যখন সেই কমান্ড কিটিকে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে রাখে তখনই জর্ডালের একটি ভার্চুয়াল ছবি তার সামনে চলে আসে আর বলে যে তুমি এইখানে কি করছো। আর তখনই লেন জানায় যে সুপারম্যান আর আমি এইখানে এসে পৌঁছেছি, আর জর্ড আমাদেরকে ধরে নিয়েছে। আর তারপরেই জর্ডেল বলে যে এইখানকার সমস্ত দরজা এবং সব টেকনিক্যাল জিনিস আমার জানা আছে, আর আমি চাই না যে জর্ড এইখানে একটি নতুন ক্রিপ্টন তৈরি করুক। এইটাতে আমি তোমার সাহায্য করতে পারবো, শুধু তোমাকে একটা কাজ করতে হবে। আমি তোমাকে যা কিছু শেখাবো সেইগুলো তুমি শুধু গিয়ে সুপারম্যানকে শিখিয়ে দিও। আর লেন তার কথা মেনে নেয়। এরপরেই জর্ডেল সেখানকার দরজাগুলো খুলে দেয় আর লেনকে সেখান থেকে পালাতে সাহায্য করে। কিন্তু তখনই ফিওরা আর বাকি এলিয়ানরা তার পিছু নিয়ে নেয় আর তাকে ধরবার চেষ্টা করে, কিন্তু জর্ডেল তাকে পুরোপুরি সাহায্য করার অনেক চেষ্টা করে। আর লেন একটি ছোট স্পেসশিপে করে তার প্ল্যানেটে ফিরতে সক্ষম হয়। আর এরপরেই জর্ডেলের সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সুপারম্যানের সামনে আসে আর তাকে বলে যে একটি ঘুষি মেরে এই দরজাটিকে ভেঙে দাও। আর তারপরেই সুপারম্যান একটি ঘুষি মেরে সেই দরজাটিকে ভেঙে দেয়। আর তারপরে সূর্যের আলো তার গায়ে এসে পড়ে এবং তার হারিয়ে যাওয়া শক্তি সে ফিরে পায়। আর এখন সেই সময়টা এসে গেছে, পৃথিবীর মানুষজন তোমাকে তোমার মতন করে মেনে নেবে। আর এইটাই সময় তোমার দুনিয়া আর ক্রিপ্টনকে বাঁচাবার। আর এইটা তোমার উপরে যে তুমি তোমার লোকেদের কিভাবে বাঁচাবে। তুমি গিয়ে লিনের সাহায্য করো আর তার সাথে জর্ডকে প্রাণে মেরে ফেলো। আমি চাই যে তোমার হাতেই যেন জর্ডের বিনাশ হয়। লেনের সেই স্পেসশিপটি অনেক স্পিডে পৃথিবীর মধ্যে প্রবেশ করে আর তার পিছনেই এসে পৌঁছে যায় সুপারম্যান। আর তারপরে সে তার শক্তি দিয়ে সেই স্পেসশিপের দরজা ভেঙে লেনকে তার কোলে তুলে নেয় আর তাকে একদম সুরক্ষিতভাবে পৃথিবীতে ফেরত নিয়ে আসে। আর তারপরেই সুপারম্যানের পিছু করতে করতে তারা সেই শহরেই এসে পৌঁছায় যেখানে সুপারম্যান এসে লুকিয়েছিল। আর তারপরেই তারা তার বাড়িতে আসে এবং তার মাকে জিজ্ঞাসা করে যে সেই স্পেসশিপটি কোথায় যেটার মাধ্যমে সুপারম্যান পৃথিবীতে এসেছিল। প্রথমে তো মার্থা তাদেরকে বলতে চায় না, কিন্তু তারা তার মন পড়ে নেয় আর বুঝে যায় যে পাশেরই একটি গোডাউনের মধ্যে সেই স্পেসশিপটি লোকানো রয়েছে। ফিওরা সেখানে লাফিয়ে গিয়ে পৌঁছে দেখতে যায় যে তার ভেতরে কর্ডেক্সটি রয়েছে কিনা, কিন্তু তারা লক্ষ্য করে যে কর্ডেক্স সেখানে নেই। আর তারপরে জর্ড তার মাকে মারধর করতে শুরু করে আর সেইখানে তখনই পৌঁছে যায় সুপারম্যান। সে জোরে একটি ঘুষি মারে জর্ডকে আর সে অনেক দূরে গিয়ে পড়ে। আর তাদের দুজনের মাঝে একটি ইন্টেন্স ফাইট আমরা দেখতে পারি। আর সেই ফাইটের ফলেই জর্ডের হেলমেটটি ভেঙে যায় এবং সে এইটা বুঝতে পারে যে এইখানকার আবহাওয়া তার স্যুট হচ্ছে না। সে না কিছু দেখতে পারছিল আর না কিছু বুঝতে পারছিল। সে বলে যে আমার মা আমাকে ফোকাস করতে শিখিয়েছে, তাই তোমার এইখানে সমস্যা তো নিশ্চয়ই হবে। আর তখনই জর্ডের সাথীরা তার সাহায্য করতে সেখানে এসে পৌঁছায়। কিছু সৈনিক জর্ডকে স্পেসশিপে ঢুকিয়ে স্পেসে নিয়ে যায় আর কিছু সৈনিক সুপারম্যানের সাথে সেখানে লড়াই করতে থাকে। সেখানে ফিওরা আর তার সাথী ড্যানি ছিল। আর এরপরেই শুরু হয় এই মুভির সব থেকে বড় সুপার ফাইট, যেখানে সুপারম্যান ড্যানি এবং তার সাথী ফিওরাকে ভীষণ মারধর করে। আর তারপরে ইউএস মিলিটারি সেইখানে এসে পৌঁছায় আর তারা তিনজনকে টার্গেট বানিয়ে নেয়। আর তারপরেই তাদের কাছে ইনফরমেশন আসে যে সেই তিনজনকে প্রাণে মেরে ফেলতে। আর তারা ফায়ারিং শুরু করে দেয়। সুপারম্যানের ওপরেও অনেক গুলি চলে, কিন্তু ফিওরা তখনই তাদের অনেক হেলিকপ্টার নষ্ট করে দেয়। মিলিটারির লোকেরা প্রায় মারাই যেত, কিন্তু তখনই সেখানে সুপারম্যান এসে এক এক করে তাদের প্রাণ বাঁচিয়ে নেয়। এই লড়াইতে অনেক বিল্ডিং নষ্ট হয়, অনেক ধ্বংসও হয়।
হয়, কিন্তু সুপারম্যান তাদের সঙ্গে লড়াই করতে থাকে আর ফাইনালি তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। আর এরপরেই পুরো মিলিটারি ফোর্স সুপারম্যানকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে আর সেই মিলিটারি লোকেরা তাদের বন্দুক নিচে নামিয়ে দেয়। আর তখনই সুপারম্যান রিয়েলাইজ করে যে এইবার পৃথিবীর মানুষেরা তার শক্তির পরিচয় পেয়েছে। তারা ভয় পায় সেই মানুষদের যাদেরকে তারা বুঝতে পারে না, কিন্তু এখন সেই সময়টি এসে গেছিল যেখানে মানুষেরা সুপারম্যানের আসল শক্তির পরিচয় পেয়েছে আর অবশেষে তারা বুঝতে পেরেছে যে এ আমাদের বন্ধু, এ আমাদের শত্রু নয়। অন্যদিকে জর্ডের একটি সায়েন্টিস্ট এটা জানায় যে যখন আমি সুপারম্যানের রক্ত পরীক্ষা করি তখন এটাই দেখা গেছে যে কর্ডেক্স তার ডিএনএর সাথে মিলে রয়েছে। আর তোমার যদি কর্ডেক্সের প্রয়োজন থাকে তাহলে সুপারম্যানকে তোমাকে এই স্পেসশিপে নিয়ে আসতে হবে। তখনই জর্ড জিজ্ঞেস করে যে এইটার জন্য কি সুপারম্যানের বেঁচে থাকা প্রয়োজন? তখনই সেই সায়েন্টিস্ট বলে যে না, আমরা তার লাশ থেকেও সেই কর্ডেক্সটিকে বের করতে পারবো। আর অবশেষে জর্ড সুপারম্যানকে মারবার জন্য তৈরি হয়। ক্রিপ্টনবাসীরা পৃথিবীতে নিঃশ্বাস নিতে পারতো না, আর সেই কারণে তাদের এমন একটি মেশিন ছিল যেটার মাধ্যমে তারা পৃথিবীর আবহাওয়াকে একেবারে ক্রিপ্টনের মতন করে দিতে পারবে। আর তারা দুটো মেশিন সেখানে ছেড়ে দেয়, একটি ইউএস এর ওপরে আসে আর আরেকটি হিন্দ মহাসাগরের ওপরে যায়। দুটো মেশিনই চালু হওয়ার পরে লেজার বিম ছাড়তে শুরু করে আর তার ফলে সেখানকার আবহাওয়া আস্তে আস্তে ক্রিপ্টনের মতন হয়ে যাচ্ছিল। সমস্ত লোহার জিনিস উড়ে উড়ে মাটিতে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছিল। তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াতে থাকে। আর তখনই লেন পৌঁছে যায় ইউএস মিলিটারির কাছে আর সে বলে যে আমি জানি এই মেশিনগুলোকে কিভাবে নষ্ট করতে হবে, আর এই সব ইনফরমেশন আমাকে সুপারম্যানের বাবা জর্ডেল জানিয়েছে। সুপারম্যানের সেই গোডাউনে স্পেসশিপটি রয়েছে যেটার মাধ্যমে সে ক্রিপ্টন থেকে এই পৃথিবীতে এসেছে। আর আমরা যদি ওই স্পেসশিপটাকে তাদের মেশিনের সাথে ধাক্কা মারি তাহলে সেই মেশিনগুলো ধ্বংস হতে পারে, কিন্তু সেইখানে দুটো মেশিন ছিল আর তার মোকাবিলা আমরা করব কি করে? আর তখনই সেখানে পৌঁছে যায় সুপারম্যান। সে বলে যে আমি দক্ষিণের সাগরে গিয়ে একটি মেশিনকে নষ্ট করব আর আপনারা আমার স্পেসশিপটিকে অন্য মেশিনের ওপর ফেলে দেবেন, আর তার ফলে সেই দুটো মেশিন নষ্ট হয়ে যাবে এবং পৃথিবীর আবহাওয়া আবার নর্মাল হবে। আর এইটা বলেই সুপারম্যান একটি গুলি স্পিডে সেখান থেকে বেরিয়ে যায় আর 2 মিনিটের মধ্যে সে পৃথিবীর অপর প্রান্তে পৌঁছে যায় যেইখানে সেই মেশিনটিকে এস্টাবলিশ করা হয়েছিল। আর সে তার পুরো শক্তি লাগিয়ে দেয় সেই মেশিনটিকে ভাঙবার জন্য। আর লেনের সাথে ইউএস মিলিটারি পৌঁছে যায় সেই অন্য মেশিনটিকে ধ্বংস করার জন্য। আর তখনই ফিওরা সেখানে পৌঁছে যায় আর তাদের সাথে লড়াই করতে থাকে। আর তখনই সেই ইউএস মিলিটারি যে এর আগে ফিওরার সাথে লড়াই করেছে সে তার সাথে লড়তে শুরু করে। আর সে বলে যে ডিউটির জন্য প্রাণ দেওয়া একটি গর্বের কথা। আর সে তার প্লেনটিকে নিয়ে গিয়ে সেই মেশিনের মধ্যে ধাক্কা মারে এবং সেইটা ধ্বংস হয়ে যায়। কিন্তু তখনই সেই প্লেন থেকে লেন নিচে পড়ছিল আর তখনই সুপারম্যান সেখানে এসে তার প্রাণ বাঁচিয়ে নেয়। আর এখন দুটো মেশিনই ধ্বংস হয়ে গেছিল আর সবকিছু শান্ত হয়ে গেছিল। আর তখনই সবাই ভাবতে শুরু করে যে সবকিছু এবার নর্মাল হয়ে গেছে, আর আমাদের কোনো বিপদ নেই। কিন্তু একটা বিপদ তখনও ছিল আর সেইটা হলো জর্ড, এবং সে সেখানে এসে হাজির হয়। আর সে সুপারম্যানকে বলে যে আমি ক্রিপ্টনকে বাঁচানোর জন্য আমার পুরো জীবন লাগিয়ে দিয়েছি, সেখানকার মানুষদের বাঁচানোই আমার ধর্ম, আর তুমি এইখানে এসে আমার সমস্ত কাজ বিগড়ে দিয়েছো। তুমি আমার পুরো স্পেসশিপটাকে নষ্ট করে দিয়েছো যেটার মধ্যে কর্ডেক্সের ইনফরমেশন ছিল, সেই পুরো কর্ডেক্স যেইটার মাধ্যমে পুরো ক্রিপ্টনকে আবার এস্টাবলিশ করা যেত, কিন্তু তুমি সেই সব কিছু নষ্ট করে দিয়েছো। আর এখন তুমি আর আমার হাত থেকে বাঁচবে না। আর এরপরেই আবার আমরা জর্ড আর সুপারম্যানের মাঝে একটি ইন্টেন্স ফাইট দেখি। 30 মিনিটের এই আইকনিক ফাইট সিনের এক্সপ্লেনেশন দিয়ে আমি আপনাদের মজাটিকে নষ্ট করতে চাই না, আর আমি চাই আপনারা এই ফাইট সিনটি অন্তত নিজেরা নিজের চোখে দেখুন। এই ফাইটের শেষে জর্ড তার নিজের আসল রূপ দেখায় আর সে বলে যে আমিও সেখানকার সৈন্য, আমি আমার সারা জীবন সেখানে লড়াই করে কাটিয়েছি, আর তুমি কি করেছো? সারাদিন খেতে ঘুরেছো। আর তারপরেই তাদের মাঝে লড়াই শুরু হয়, কিন্তু সুপারম্যানও কিছু কম ছিল না। সে তাকে মারতে মারতে একটি বিল্ডিং এর ভেতরে এসে পৌঁছায়। সুপারম্যান যখনই জর্ডকে শেষ করতে যাচ্ছিল তখনই সে তার চোখ থেকে কিছু রেস ছাড়ে। তার সেই রের কারণে সেখানে দাঁড়িয়ে থাকা একটি পরিবারের ক্ষতি হতেই যাচ্ছিল, আর সুপারম্যান তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু জর্ড তার কোনো কথাই শোনে না। আর এরপরই সুপারম্যান তার শক্তির মাধ্যমে জর্ডের ঘাড় ভেঙে তাকে মেরে ফেলে আর জোরে জোরে চেঁচাতে থাকে,
কারণ সে একটি মানুষের প্রাণ নিয়ে ফেলেছে। সে তার শক্তির ফলে কোনো মানুষের প্রাণ নিতে চাইছিল না, আর এইটা প্রথমবার ছিল যে তার শক্তি প্রয়োগ করে সে কোনো মানুষের প্রাণ নিয়েছে। কিন্তু এইটার খুবই দরকার ছিল মানুষ জাতি এবং সমস্ত লোকেদের জন্য। আর অবশেষে এই লড়াইটি এইখানে শেষ হয়। এর পরের সিনে আমাদের দেখানো হয় জেনারেল কমান্ডারকে। সে রাস্তায় যাচ্ছিল, আর তখনই তার সামনে স্পেসের একটি স্যাটেলাইট এসে পড়ে, আর তখনই সুপারম্যানও সেখানে এসে হাজির হয়। সে মিলিটারি ফোর্সকে বলে যে আপনারা আমার উপরে এরকম নজরদারি রাখতে পারেন না, কারণ আমি আমার লাইফ নিজের মতন বাঁচতে চাই। আমি গভর্নমেন্টের নিয়মবিধির মধ্যে আমি বাঁচতে পারবো না, আর সেই কারণেই আমি চাই যে আপনারা আমার উপরে কোনো নজরদারি রাখবেন না। আর আমি যদি দেখতে পারি যে আপনারা আমার উপরে আবার নজরদারি চালাচ্ছেন, তাহলে এইরকমই 150 কোটি টাকার স্যাটেলাইট আমি আরো ভাঙবো। আর এইটা বলেই সুপারম্যান সেখান থেকে চলে যায়। সুপারম্যান মানে ক্লার্ক কেন্ট, যে এখনো অবধি নিজের লাইফ লিড করছিল অন্য লোকেদের পরিচয়ের ওপর। কখনো সে ওয়াটারশিপ ক্রিউ মেম্বার, কখনো ওয়েটার, আর ফাইনালি সে একটি নিউজ রিপোর্টারের জবের জন্য যায়। আর সেইখানে লুইস লেন তাকে স্বাগত জানায়, আর সে তাকে বলে ওয়েলকাম ক্লার্ক কেন্ট টু দ্য নিউ ওয়ার্ল্ড। আর এইখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। এই ডিসি সিরিজের 10টি সিনেমাই আমি আপনাদের এক্সপ্লেন করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে নতুন ভিডিওজের আপডেট আপনারা পেতে পারেন। এবং আজকের এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর সবার শেষে বলবো, ভালো থাকবেন। ধন্যবাদ।